বৈশাখ মাসে রাখির বিয়ে হয়ে গেল পূর্ব মেদিনীপুরের ময়না থানার এক ছোট্ট গ্রামে। বিয়ের পরদিন রাখির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকলেই প্রস্তুত। যথারীতি গাড়ি চড়ে সবাই ময়না পৌঁছেও গেল। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ অতিক্রম করলে তবে রাখির নতুন বাড়ির দেখা পাওয়া যাবে। তাই গাড়ি থেকে নেমে তারা হাঁটতে থাকে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ রাখি একটা ফাঁকা মাঠের মধ্যে একখানা পাকা আম পড়ে থাকতে দেখে। কলমে লেখা, কণ্ঠে বলা, এইভাবে শুরু পথ চলা। এই চলার পথে আজ আমাদের তৃতীয় পর্ব। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পের নাম আম রহস্য। গল্পটি লিখেছেন সঞ্চিতা ভৌমিক। গল্প শুরুর আগে বলে রাখি, গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, তাই কলমকণ্ঠ কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় বা মাথাচাড়া দিচ্ছে না। গল্পটির শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো, কারণ শেষে কিছু বলার আছে। বিয়ের সব যাত্রীরা যাচ্ছে রাখিকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে এমন সময় উফ, আর ভালো লাগছে না। কাল সারাটা দিন না খেয়ে না ঘুমিয়ে আর হাঁটতে পারছি না। বড্ড ক্লান্ত লাগছে। একটু আস্তে আস্তে চলো না সবাই। আর ভালো লাগছে না, আমি হাঁপিয়ে গেছি। এই বলে রাখি কাঁদতে লাগলো। তাকে কাঁদতে দেখে তার বর শ্যামলা আর চুপ থাকতে পারলো না। আহা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তো আছি। তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। যা কিছু দরকার আমাকে বলবে, কোনো সংকোচ করো না। এই বলে শ্যামল তার বউয়ের চোখের জল মুছিয়ে দিতে লাগলো। এমন সময় কন্যা যাত্রীদের মধ্যে একজন বলে ওঠে, আমরা তো আর হাঁটতে পারছি না। এই রাখি, তোর বরকে বল আমাদের কাঁধে করে পৌঁছে দিক, না হলে নতুন জামাইয়ের ভাইদের ডাক, আমাদের নিয়ে যাক। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে তারা সকলে একটি খালের ধারে এসে পৌঁছালো। খালটি সাঁকো দিয়ে পেরিয়ে একটা মাঠ, আর মাঠ পেরিয়ে প্রায় মিনিট 7 হাঁটলেই সকলের গন্তব্যস্থল। হঠাৎ রাখি মাঠের মধ্যে একটা হলুদ রঙের বেশ বড় আকারের একখানা আম দেখতে পেল। ওরে বাস, কি বড় পাকা আম! আমি বরং আমটা কুড়িয়ে নিই, ঘরে গিয়ে কেটে খাবো। না রাখি, আমটা কুড়াতে হবে না। দেখছো না এখানে কোনো আম গাছ নেই, ফাঁকা মাঠ এটা। কার আম কোথাকার আম তার ঠিক নেই। তুমি বাড়িতে চলো, আমি ঠিক আম কিনে আনবো তোমার জন্য। রাখি শ্যামলের কথা শুনল না। সে আরো বায়না করতে লাগলো। না না, আমি ওই আমটা নেব। কত সুন্দর, কত বড় আমটা! এইরকম বড় সুন্দর আম আমি আগে কোনোদিনও দেখিনি। এই বলে রাখি আমটা কুড়িয়েই নিল। আমটা কুড়ানোর পর যাত্রীগণের কেউ একজন বলল, রাখি, আমটা ফেলে দে, নিস না। তুই না নতুন বউ, কত লোক টুকটাক করে নতুন বউয়েদের উপর। ফেলে দে আমটা। রাখি কারোর কথা না শুনে আমটা নিয়ে শ্বশুর বাড়ি এলো। রাখির শাশুড়ি কনক রাখিকে বরণ করতে গিয়ে রাখির হাতের পাকা আমটা দেখতে পেয়ে বলল, বৌমা, তোমার হাতের আমটা কি বাপির বাড়ি থেকে বয়ে এনেছো? কারোর কাছে আমটা রাখতে পারলে না? না না, আসার সময় খালের পাশে যে মাঠটা ছিল ওখান থেকেই কুড়িয়ে আনলাম। কুড়িয়ে আনলে মানে? ওই চত্বরে তো কোথাও কোনো আম গাছ নেই। হ্যাঁ রে শ্যামল, তুই বউকে বারণ করিস নি? হ্যাঁ গো মা, আমিও বারণ করেছিলাম, কিন্তু কে কার কথা শোনে? ও তো কারোর কথাই শুনলো না, সকলেই মানা করেছিল। বৌমা, আমাকে আমরা দাও দেখি, ওটাকে খালের জলে ভাসিয়ে দিয়ে আসি। না, আমি দেব না, আমি খাবো বলে এনেছি। রাখির জেদের কাছে সবাই হার মানল। সে আম নিয়ে ঘরে ঢুকে বিশ্রাম করতে লাগে। অন্যদিকে অতিথি আপ্যায়ন চলছে। চারিদিকের পরিবেশ কোলাহলে পূর্ণ হয়ে উঠেছে।
আর এদিকে রাখির ঘরে আহ, পুরো ঘরটা আমের গন্ধে ভরে গেছে। এত সুগন্ধি আম কোনোদিন দেখিনি। এখন ঘরটা একটু খালি হয়েছে, আশেপাশেও কেউ নেই। এই সুযোগে আমটা খেয়ে নিই, কাউকে ভাগ দিতে হবে না। তারপর রাখি রান্নাঘর থেকে চুপিসারে বঁটি নিয়ে এসে আমটি কাটলো এবং পরম তৃপ্তিতে আমটি খেয়ে ফেললো। বাহ, আমটা কি সুস্বাদু, মিষ্টি রসালো, আর কি নরম ও সুগন্ধ ছিল আমটায়। আজ রাতে বউ ভাতের অনুষ্ঠান ও কাল রাত্রি আছে ওদের। প্রায় সব আত্মীয়রাই খাওয়া দাওয়া মিটিয়ে চলে গেছে। রাখিও খাওয়া দাওয়া মিটিয়ে নিজের ঘরে শুতে এলো। আজ সে একাই শোবে, ওর কাছে কাউকেই শুতে নিল না। শ্যামল তার স্ত্রীকে দরজা থেকেই সাড়া দিল। রাখি, সাবধানে থেকো। অচেনা জায়গায় এসেছো, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, আমি পাশের রুমেই আছি। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। শুভরাত্রি। এরপর শ্যামল চলে গেল পাশের ঘরে ঘুমাতে। যাক বাবা, আজকের দিনটা কাটলো। সারা দিন কত ধকল, এবার একটু শান্তিতে ঘুমাতে পারবো। এই বলে রাখি দরজার ছিটকেনি আটল। জানালার পর্দাগুলিও টেনে দিয়ে খাটে এসে বসলো। ঠিক তখনই দরজায় টোকার শব্দ। দরজার ওপারে ছিল কনক, রাখির শাশুড়ি মা। বৌমা, ঘুমিয়ে পড়লে নাকি? না না, এইবার ঘুমাবো। ঠিক আছে বৌমা, বিশ্রাম করো, আমিও যাই ঘুমাতে। ঠিক আছে মা, আপনিও ঘুমিয়ে পড়ুন। তারপর রাখির শাশুড়ি মাও চলে গেল। কিছুক্ষণ পর রাখির ঘরটা কেমন যেন এক অচেনা দুর্গন্ধে ভরে যেতে লাগলো। এই গন্ধে রাখির মন ও শরীর দুই খারাপ হতে লাগে। কেমন যেন একটা বাজে গন্ধ উঠছে। এত রজনীগন্ধা ফুলের মাঝেও এই পচা গন্ধটা আসছে কোথা থেকে? আমার গা হাত যেন অসাড় হয়ে আসছে, মাথাটাও ঝিমঝিম করছে, জল তৃষ্ণা পাচ্ছে খুব। এই বিশ্রী গন্ধ রাখি সহ্য করতে পারল না। সে অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ল বিছানায়। রাত যখন প্রায় 2টো, তখন রাখির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে দেখে ঘরটা যেন পুরানো হয়ে গেছে। নতুন রং করা বাড়িটার প্লাস্টার খসে খসে পড়ছে। রং চঙে বাড়িটাকে বড্ড বিবর্ণ লাগছে তার। এই দেখে রাখি, বাড়িটা এরকম পুরানো হয়ে গেল কি করে? দেয়াল থেকে সিমেন্ট বালি ঝরে পড়ছে কেন? আমি এই ঘরে থাকবো না। এই বলে রাখি কাউকে কিছু না বলে চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। কেউ টেরই পেল না। প্রায় 2.5 ঘন্টা পর শ্যামলের ঘুম ভাঙে। উঠেই সে ঘড়ির দিকে দেখল। ও বাবা, 4:30 বাজতে চললো, সকালও হয়ে এলো। রাখিটা যে কি করছে কে জানে। রাত্রি তো আর নেই, এখন বউয়ের মুখ দেখলে কিছু হবে না। যা একবার দেখে আসি। তারপর শ্যামল রাখির রুমের দিকে যেতে লাগলো। দরজার সামনে এসে সে টোকা দিতে লাগে। রাখি, রাখি, ও রাখি, কি গো, কি করছো? দরজা খোলো, সকাল হয়ে গেছে। রাখির সাড়া না পেয়ে শ্যামল দরজায় ঠেলা দিল। ঠেলা দেবার সাথে সাথেই দরজা খুলে গেল।
সে ভিতরে এসে অবাক। এ কি, দরজা খুলে গেল, আর রাখি বা কোথায় গেল? এদিক ওদিক দেখার পরও রাখির দেখা না পেয়ে শ্যামল ছুটল তার মায়ের কক্ষের দিকে। শ্যামল তার মায়ের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বেশ জোর গলাতেই বলল, মা, ও মা, তোমার বৌমা কোথায় গেল বলো তো? ওকে তো খুঁজে পাচ্ছি না। কেন রে বাবু, বৌমায় তো সকাল সকাল কোথায় আবার যাবে? বাথরুমে গেছে হয়তো, নয়তো ছাদে বা উপরের ঘরে। ভালো করে খুঁজে দেখ। এই চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরাও উঠে পড়েছে। সবাই মিলে খোঁজাখুঁজি করতে লাগলো। ডাকাডাকি করেও কোনো লাভ হলো না। রাখির খোঁজ পাওয়া গেল না। এরই মাঝে শ্যামল হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, আগের দিন যে আমটা খেলো সেটা খেয়ে ওর কিছু হয়নি তো আবার? যেখান থেকে আমটা কুড়িয়েছিল সেই জায়গাটা আর আমটা দুটোই কিন্তু বেশ সন্দেহজনক। ঠিক বলেছিস বাবা, বাড়ির কোথাও তো তার হদিশ পেলাম না। চল তো দেখি সেই মাটির ধারে। শ্যামল, তার মা কনক ও আরও কিছু সদস্য মিলে প্রায় 5-6 জন রাখির খোঁজে বেরিয়ে পড়ল সেই মাঠটায়, যেখান থেকে সেই আশ্চর্য আম কুড়িয়েছিল। আসার পথে বড় অদ্ভুত লাগছে মা আমার। রাখি কাউকে কিছু না বলে হঠাৎ করে কোথায় চলে গেল বুঝতে পারছি না। সেটাই তো রে, বলা নেই কওয়া নেই, নতুন বউ কোথায় চলে গেল কে জানে। এমন বেয়াক্কালি কাণ্ড কেউ করে? আসার পথে যেখানে অন্যান্য আত্মীয় স্বজনরা হাজার সমালোচনা করতে লাগলো, সেখানে শ্যামল ও তার মা করতে লাগলো নানা চিন্তা। এই করতে করতে তারা এসে পৌঁছালো মাঠের কাছে। এসেই তারা চমকে গেল। মা, মা, দেখো দেখো, জমির ওই আলটায় কে যেন শুয়ে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, এ তো আমাদের বৌমাই মনে হচ্ছে। সকলে তাড়াহুড়ো করে শুয়ে থাকা মহিলাটির কাছে দৌড়ে এলো। এসেই সবাই চমকে গেল। দেখা গেল রাখি চোখ বুজিয়ে শুয়ে আছে, আর ওর মুখ থেকে অদ্ভুত এক তরল নির্গত হচ্ছে। ওকে দেখে সবারই মুখ শুকিয়ে গেল। শ্যামল রাখির গা ঠেলা দিয়ে বলে, রাখি, ও রাখি, এখানে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ওঠো, ঘরে চলো। ও বৌমা, ঘরে চলো বৌমা, আজ তোমাদের ফুল সজ্জা, অনেক নিয়ম কানুন আছে। সবাই ডাকাডাকি করতে লাগলো, কিন্তু রাখি কারোর ডাকেই সাড়া দিল না। ওরে শ্যামলি, তো দেখছি বৌমা জ্ঞান হারিয়েছে। চল বাবা, ওকে ঘরে নিয়ে চল। আমারও তো তাই মনে হচ্ছে, ও অজ্ঞান হয়ে গেছে বোধহয়। তারপর শ্যামল তার বউকে কোল পাঁজা করে ঘরে নিয়ে এলো। রাখিকে বাড়িতে এনে তার চোখে মুখে জলও দেয়া হলো, কিন্তু এতেও রাখির চোখ খুলল না। এই দেখে, বাবু, তুই একবার রতন ডাক্তারকে খবর দে, মতিগতি ভালো দেখছি না। হ্যাঁ মা, এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি। শ্যামল তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করলো। হ্যালো, ডাক্তারবাবু বলছেন? আমি শ্যামল দাস বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? আসলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না। আপনি একটু তাড়াতাড়ি এলে ভালো হয়। আমি 10-15 মিনিটের মধ্যে আসছি। সবাই খুব অস্থির হয়ে উঠেছে। রাখির বাপের বাড়িতেও খবর দেওয়া হলো। কিছু সময় পর ডাক্তার এলেন। ডাক্তারবাবু, আসুন আসুন। কই, কোথায় রোগী? কি হয়েছে? ডাক্তারবাবু রোগী দেখতে দেখতে জানতে চাইল।
করে হলো এমন? শ্যামল ডাক্তারবাবুকে সমস্ত ঘটনাটি সবিস্তারে বলল। ডাক্তারবাবু সমস্তটা শোনার পর, ঠিক আছে, মনে হয় উনি কোনো কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। এখনের মতো একটা ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ দিয়ে গেলাম, সময় মতো খাইয়ে দেবেন। এই বলে ডাক্তারবাবু নিজের ব্যাগপত্র গোছাতে লাগে। যা বাবু, তুই ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে। হ্যাঁ মা, যাচ্ছি। আসুন ডাক্তারবাবু। এই রকম অস্থিরতার মধ্যে দিয়ে অনেকটা সময় কেটে গেল। তখন সময় প্রায় সকাল 8টা। রাখির জ্ঞান ফিরল। ও একটু অবাক হয়ে ওর শাশুড়িকে ডাকলো। মা, মা, ও মা। যাই বৌমা, এই এই সবাই এসো, বৌমার জ্ঞান ফিরেছে। এই শুনে বাড়ির সকলে রাখির ঘরে ছুটে এলো। মা, আমায় একটু জল দেবে? খুব জল তেষ্টা লাগছে। এক্ষুনি আনছি বৌমা। সাথে সাথেই রাখির শাশুড়ি মা 1 গ্লাস জল নিয়ে হাজির। এই নাও বৌমা, জলটা খেয়ে নাও। রাখির জল খাওয়া হতে না হতেই, হ্যাঁ গো রাখি, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আর কখনই বা গেলে? যাওয়ার আগে আমাদের কিছু বলার দরকারও বোধ করলে না। আর কেনই বা গিয়েছিলে? শ্যামলের এত প্রশ্নের উত্তরে আমি কি জানি, আমার তো কিছুই মনে পড়ছে না। আমি ওসব জানি না, যাও তো, আমার খুব খিদে পেয়েছে। যাব বাবা, এ কি মেয়ে রে বাবা! সবাই যে যার কাজে যাও। বৌমা, তুমি আগে স্নান করে পোশাক বদলে নাও, আমি জল খাবারের ব্যবস্থা করছি। তারপর রাখি স্নান করতে বাথরুমে যায়। কিন্তু বাথরুমে ঢুকে সে যখন আয়নার দিকে দেখে, সে চমকে যায়। সে আয়নায় দেখতে পেল কালো কুৎসিত এক ছায়া মানবকে। তাকে আয়নায় দেখার পর রাখি বাথরুমের এদিক ওদিক তন্ন তন্ন করে দেখল, কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীটি কোথাও ছিল না। তাকে শুধু ওই আয়নায় দেখা যাচ্ছে, আর সে ক্রমে রাখির দিকে চেয়ে হাসছে। রাখি এই দেখে ভয়ে তাকে জিজ্ঞাসা করে, কে কে তুমি? রাখির এই কথা শুনে সেই কুৎসিত মানব ছায়া আরো হাসতে লাগলো। রাখি এই দেখে ভয়ে বাথরুমের দরজা খুলে চলে আসার চেষ্টা করলো, কিন্তু দরজা সেই সময় খুলছে না। কেউ আছো? দরজাটা খুলছে না। ভূত, ভূত! মা, মা! রাখির চিৎকার তার শাশুড়ি মা কনকের কানে যায়। তারপর বৌমার আবার কি হলো রে বাবা? যাই বৌমা। কনক বাথরুমের দরজার কাছাকাছি যেতে করতে দরজাটি খুলে গেল। রাখি হাঁপাতে হাঁপাতে বাথরুমের বাইরে ছুটে আসে। কি হয়েছে বৌমা? তুমি চিৎকার করে হাঁপাচ্ছ কেন? বাথরুমের আয়নায় কি যেন আমার দিকে চেয়ে হাসছে। কি বলো গো বৌমা? আয়নায় আবার কি হাসছে? এ তো বড্ড অদ্ভুত কথা। হ্যাঁ গো মা, আমি সত্যি বলছি। ও শ্যামল, তোর বউ কি বলছে দেখ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই একবার আয় তো বাবা। মায়ের ডাক শুনে তৎক্ষণাৎ শ্যামল ছুটে আসে। তারপর তারা 3 জনে বাথরুমে ঢুকে কিছুক্ষণ পায়চারি করে দেখে, কিন্তু সেরকম কিছু তাদের চোখে পড়ল না। আচ্ছা রাখি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতদিন ধরে আমরা এই বাথরুমটা ব্যবহার করছি, কোথাও কিছু দেখিনি, আর তুমি একদিন এসে কি সব আবুল তাবুল বলছো বলো তো? আমি সত্যি দেখেছি, ছেলেটা আমার দিকে চেয়ে হাসছিল। ঠিক আছে বৌমা, আর ভয় টয় করো না, আমরা দরজার বাইরে দাঁড়িয়েছি, তুমি গিয়ে নিশ্চিন্তে স্নানটা করে নাও। কনক ও শ্যামল বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকায় রাখির আর ভয় করল না।
তারপর রাখি শান মিটিয়ে নিজের ঘরে যায়। ঘরে গিয়ে নতুন বেশে সে সাজতে থাকে। লাল পাড় শাড়ি আর গোটা কয়েক সোনার গয়না পরে সে আজ বেশ খুশি। সাজার শেষে সিঁদুর পরার জন্য রাখি আয়নার সম্মুখে দাঁড়ায়, কিন্তু সে নিজেকে আয়নায় এক নর কঙ্কাল রূপে দেখে। লাল পাড় শাড়ি আর গয়না সবই ঠিক আছে, কিন্তু তার শরীরের সব কিছু যেন হারিয়ে গেছে। দাঁড়িয়ে আছে শুধু এক কঙ্কাল। রাখি নিজেকে আয়নায় এই রূপে দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। সে আয়না থেকে দূরে সরে আসে। ইতিমধ্যেই কনকের ডাক। বৌমা, জলখাবার বেড়েছি, তাড়াতাড়ি খাবে এসো। রাখি সব ভয় দ্বিধা কাটিয়ে সাড়া দিল। আসছি মা, আমার হয়ে এসেছে। জল খাবারের জায়গায় রাখিকে একটু অন্যমনস্ক দেখে শ্যামল জিজ্ঞাসা করে, রাখি, রাখি, এখন কেমন বোধ করছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বৌমা, দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, পাড়ার লোকজন সব আসবে, তৈরি থেকো। খাওয়া দাওয়া সেরে রাখি তার নিজের ঘরে গেল। ঘরে আসার পর থেকেই রাখির মাথাটা একটু ঝিমঝিম করতে লাগে। রাখি তাই একটু ঘুমিয়ে নিল। দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান ঠিকঠাকভাবেই হলো। তারপর বিকেলে পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে এবং রাখিকে সুন্দর করে সাজিয়ে রিসেপশনের স্টেজে বসানো হলো। পাশের চেয়ারে রাখির বর শ্যামলও ছিল। রাখি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, একদম রাজরানীর মতো। থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। অতিথিরা সব একে একে এলেন। নৈশভোজে অংশ নিয়ে নতুন বর বউকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলেন। অন্যদিকে ফুলসজ্জার খাটও সাজানো সম্পূর্ণ হয়েছে। রাখি আর শ্যামলকে ওদের বন্ধু বান্ধবরা ফুলসজ্জার ঘর পর্যন্ত দিয়ে চলে গেল। তুমি বাইরে যাও তো একটু, আমি চেঞ্জ করব। ঠিক আছে, যাচ্ছি, তাড়াতাড়ি করবে কিন্তু। রাখি মেকআপ তুলতে ড্রেসিং টেবিলের কাছে যেতেই আয়নায় আবার সেই কালো কুচকুচে ছায়া মানবটাকে দেখতে পেল। তাকে দেখার সাথে সাথেই রাখি চিৎকার করে ঘরের বাইরে চলে আসে। কি হলো, চেঁচাচ্ছ কেন এত? না, আবার সেই ছায়াটাকে দেখলাম আমার দিকে একভাবে চেয়ে আছে। ওসব তোমার মনের ভুল। কই চলো তো, আমিও দেখতে চাই কি সব বলছো, ছায়া না ভূত। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তুমি দেখবে চলো। শ্যামলা রাখি এবারও অবাক। ড্রেসিং টেবিলের আয়নায় তেমন কাউকেই দেখা গেল না, যেমনটি রাখি বলেছিল। রাখি, দেখলে তো, বললাম না সব তোমার মনের ভুল। কিন্তু অনেক রাত হয়েছে, এবার ঘুম লাগছে। আমি এই ঘরেই আছি, তুমি চেঞ্জ করে নাও। হ্যাঁ, তুমি এখানেই থাকো, আমার খুব ভয় করছে। কিছুক্ষণ পর ওরা দুজনেই শুয়ে পড়ল। শোবার কয়েক মুহূর্ত পরেই শ্যামল ঘুমিয়ে পড়ে, কিন্তু রাখির ঘুম এলো না। সে অস্বস্তিতে নিজের জায়গাতেই এদিক ওদিক করতে লাগলো। কয়েক মুহূর্ত পর থেকেই রাখি খাট সাজানো রজনীগন্ধা থেকে এক পচা বিদঘুট গন্ধ পেতে লাগলো, আর এই পচা দুর্গন্ধের সাথে মিশে আসতে লাগলো সেই মিষ্টি আমের সুগন্ধ। এই গন্ধে রাখি আর চুপচাপ শুয়ে থাকতে পারলো না। এত দুর্গন্ধ উঠছে কেন ফুলগুলো থেকে? ফুলগুলো তো দেখে টাটকাই মনে হচ্ছে,
আর কিছুটা আমের গন্ধও পাচ্ছি, কিন্তু আম তো বাড়ির কোথাও নেই। আমটা তো পুরোটাই খেয়ে নিয়েছিলাম। রাকির এই উসঘুস করাতে শ্যামলের কাঁচা ঘুম ভেঙে যায়। রাখি, তুমি এখনো জেগে আছো? আর কি নিজের সাথেই বিড়বিড় করছো বলো তো? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নইলে শরীর খারাপ করবে তো আবার। নাও, ঘুমানোর চেষ্টা করো এবার। আমার ঘুম আসছে না। আর এত দুর্গন্ধে তুমি ঘুমাচ্ছ কেমন করে? কই, আমি তো কোনো দুর্গন্ধ পাচ্ছি না, বরং ফুলের সুগন্ধ আসছে নাকে। বলো কি? কিন্তু আমি তো... রাখির কথা শেষ হতে না হতেই নতুন বাড়ি, নতুন পরিবেশ, তাই হয়তো তোমার একটু অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে। নাও এবার ঘুমাও তো, অনেক রাত হয়েছে। কি জানি, কিছুই বুঝতে পারছি না, কেমন একটা লাগছে। শ্যামলের কথা শুনে রাখি এবার ঘুমানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর রাখির চেষ্টা সফলও হলো, তবেই ঘুম তার বেশিক্ষণ টিকল না। রাত তখন প্রায় 2:45। হঠাৎই রাখির ঘুম ভেঙে গেল। রাখি উঠে বসলো, কিন্তু যে উঠলো সে যেন রাখি নয়। দেহ তো রাখির, কিন্তু তার চোখ মুখ যেন একটু অন্য রকমেরই। লাল রক্তবর্ণ চোখ আর রাগ মাখা মুখ, এ যেন রাখির দেহে অন্য কেউ। সে উঠেই রেগে মেগে শ্যামলকে এক সজোরে লাথি মারে। লাথির ঘায়ে শ্যামল খাট থেকে পড়ে গিয়ে একটু ভ্যাবা চাকা খেয়ে যায়। উফ, কি হলো? আমি তো খাটের উপরে শুয়েছিলাম, তবে নিচে এলাম কি করে? এই রাখি, আমি পড়ে গেলাম কি করে গো? শ্যামলের কথা শুনে রাখি অট্ট হাসিতে ফেটে পড়ল। না, তুই তো পড়ে যাসনি, আমি তোকে ফেলে দিয়েছি। এ কি বলছো তুমি? আমরা দুজন স্বামী স্ত্রী, এক ঘরে থাকবো, এক খাটে শোবো, এটাই তো স্বাভাবিক। আর তুমি কিনা আমায় ফেলে দিচ্ছ? না না, আমি তোর এই ঘরে থাকবো না, আর তোর সাথেও থাকবো না। কেন? আমি কি তোমার কিছু ক্ষতি করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ক্ষতি করেছিসই। আমাকে বিয়ে করেই তো আমার সবচেয়ে বড় ক্ষতি করলি। বল বল, আমায় বিয়ে করলি কেন? কী সব বলছো গো রাখি? আজকের মতো এক শুভ দিনে এই রকম কথা কেউ বলে নাকি? চলো শুয়ে পড়ো, একটু পরে সকাল হয়ে যাবে, তারপর না হয় সবটা বুঝিয়ে বলো। আমি থাকবো না তোর সাথে, তুই তোর শুভ দিন নিয়ে থাক। এই আমি চললুম। এই বলে রাখি দরজার ছিটকিনি খুলে বাইরে যেতে উদ্যত হলো। এই দেখে শ্যামলও ধীর করে উঠে রাখির হাত টেনে ধরে। এই রাখি, কী সব করছো? এই এত ভোরে তুমি কোথায় বা যাবে? তুমি না সদ্য বিবাহিতা, হুটহাট করে যেখানে সেখানে যেতে নেই। এই বলে শ্যামল রাখিকে ভিতরে ঢুকিয়ে যা হোক করে দরজার বাইরে শিকল দিয়ে নিচে বেরিয়ে যায় ওই ঘর থেকে। ঘর থেকে বেরিয়ে শ্যামল সোজা গিয়ে পৌঁছায় ওর মায়ের দরজার সামনে। মা, মা, শিগগির ওঠো, শুনতে পাচ্ছ? ও মা! শ্যামলের বারবার ডাকাতে কনকের ঘুম ভেঙে যায়। কে রে শ্যামল, কি হয়েছে বাবা? এত ভোরে ডাকছিস কেন? হ্যাঁ মা, তাড়াতাড়ি দরজা খোলো, সব বলছি। কনকের দরজা খোলার সাথে সাথেই শ্যামল ঘরে ঢুকে পড়ে। কি রে, তুই হাঁপাচ্ছিস কেন? বৌমার কি কিছু হয়েছে? বৌমা ঠিক আছে তো? না না, কিচ্ছু ঠিক নেই, তোমার বৌমার মাথাও ঠিক নেই।
বলছে কিনা এই ঘরে আর থাকবে না, বাড়ি ছেড়ে চলে যাবে। আর কেমন বিশ্রীভাবে আমার সাথে তুই তোকারি করে কথা বলছে। ও শ্যামল, এ কি অলক্ষণে কথা কইছে বৌমা? বৌমার মতিগতি তো মোটে ভালো থাকছে না। কাল রাতে অমন একটা আশ্চর্য ঘটনা ঘটালো, আজ আবার কোথায় যাবে বলছে। এই দেখে তো আমি রাখিকে ঘরে বন্ধ করে এসেছি। এইটা তুই ভারী বুদ্ধিমানের কাজ করেছিস বাবু। তুই একবার বলরাম ভূঁইয়াকে ফোন করতো, এসে দেখে যা বৌমাকে কোনো অশুভ কিছু আকর্ষণ করলো কিনা। তাই করতে হবে মনে হয়। আসলে এই বলরাম ভূঁইয়া হলো এক মস্ত বড় তান্ত্রিক, পাশের গ্রামেই থাকে। আশপাশে ওনার মতো উচ্চ বর্গের তান্ত্রিক আর নেই। বেশ নামডাক ওনার। বলরাম বেশ শান্ত প্রকৃতির, তবে রেগে গেলে তার আলাদাই রূপ। তাই ছোট বাচ্চারা বলরামের পিছনে লাগার মতো অতটা সাহস পায় না। শ্যামল বলরাম ভূঁইয়াকে ফোন করার মিনিট 20 পরেই বলরাম ভূঁইয়া বাড়ি এসে হাজির। কি গো কনক পিসি, এত ভোর সকালে আমাকে ডেকে পাঠালে যে? শ্যামল বাবা, তুই বলরামকে সবটা বল। তারপর শ্যামল বলরামকে গত কয়েকদিনের যত আশ্চর্য ঘটনাগুলো ঘটেছিল তা সবটাই বলল। সবটা শোনার পর সব শুনে যা মনে হচ্ছে এই আমটা খেয়েই যত গন্ডগোল বেঁধেছে। বুঝলে পিসি, চলো দেখি তোমার বৌমার ঘরে। ওরা তিনজনেই রাখির ঘরে এসে অবাক। ওরা এসে দেখে রাখির চুল ফুল এলোমেলো করে রক্তবর্ণ চোখে রেগে নাগিনীর মতো ফোঁস ফোঁস করছে। এই দেখে শ্যামল ও কনক দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। ওরা কি অমন করছো কেন? উনি বলরাম ভূঁইয়া, ওনাকে প্রণাম করো। আর কি অসুবিধা হচ্ছে বলো, দেখবে উনি সব ঠিক করে দেবে। প্রণাম তো দূরের কথা, রাখি একটুও কথা বলল না। খাটে বসেই শুধু কট কট করে দেখতে রইল বলরাম ভূঁইয়ার চোখের দিকে। শ্যামল, আমাকে 12টা তুলসী পাতা, 1 ঘটি গঙ্গা জল আর 3টে কর্পূর এনে দাও তো। হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি। কি বুঝলে বলরাম, কোনো অশুভ কিছু? হ্যাঁ, তোমার বৌমাকে চক্ষু আকর্ষণ করেছে। ওই যে আয়নায় যে ছায়াটিকে ও দেখতে পেত, সে আর কেউ নয়, ওই যক্ষ। এসব শুনে কনকের মাথা একটু ঝিমঝিম করতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে। ও মা গো, এ কি সর্বনেশে কথা গো! ওই আমটা খেয়েই কাল করেছে। আমার শখের একটা বৌমা, হে ভগবান, আমাদের সাথেই কেন এমন হলো? বলরাম, তুই এবার কিছু কর। চিন্তার তেমন কিছু নেই। এমন সময় শ্যামল সব জিনিস নিয়ে এসে হাজির। ওরে শ্যামল, তোর বউকে তো জখে ধরেছে রে। কি? আমি এসব যক্ষ টক্ষ বিশ্বাস করি না। দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর, নিজের চোখে সবটা দেখবি আর বিশ্বাসও করবি। এবার দরজাটা বন্ধ করে দে। তারপর বলরাম ঘরের প্রায় সমস্ত জায়গায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে মেঝেতে কর্পূরগুলো জ্বালালো। পুরো ঘর তখন কর্পূরের গন্ধে ভরে যাচ্ছে। এমন সময় রাখির সে কি তীব্র চিৎকার! আর এই সময় বলরাম কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে রাখিকে কয়েকটা তুলসী পাতা খাওয়ানোর চেষ্টা করছে। অবশেষে বলরাম তা করতে সফল হয়। তখনই রাখি ধপ করে বিছানায় মূর্ছিত হয়ে পড়ে। তারপর বলরাম বলল, শ্যামল, পিসিমাকে নিয়ে তুই একটু আমার পিছনের দিকে চলে আয় তো। বলরামের এই রূপ বলার কারণ কেউই বুঝতে পারল না, কারণ রাখি তো এখন শান্ত।
শ্যামল আর তার মা ধীরে ধীরে অল্প ভয়ের সাথে বলরামের পিছন দিকে যেতে থাকে। কিন্তু এমন সময় সে কি দৃশ্য! রাখি বিছানা থেকে শোয়া অবস্থাতেই উপরের দিকে উঠছে। ধীরে ধীরে সে সোজা হয়। বাতাসে হালকা ভাসতে ভাসতে সে গিয়ে পৌঁছায় ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আয়নায় দেখা গেল সেই কালো ছায়াকে। তারপর সে চোখ খোলে। ওমা, বৌমার চোখ কেন এমন সাদা? আমার বৌমা নয়। ঠিকই ধরেছ কনক পিসি, এ তোমার বৌমা নয়। তো তবে এ কে? এক্ষুনি বুঝতে পারবে শ্যামল। তারপর বলরাম হাতে মন্ত্রপুত গঙ্গা জল নিয়ে রাখিকে প্রশ্ন করতে থাকে। বল, কে তুই? প্রশ্নের উত্তর যেন আর রাখি দিচ্ছে না, কারণ তার কণ্ঠস্বর কেমন যেন অচেনা, পুরোটাই যেন বদলে বদলে গেছে। সে তো আমি ভালো মতো জানি, তা তোর আসল নামটা কি? আমার নাম জেনে কি লাভ তোর? যা এখান থেকে, যা বলছি। যতটুকু জিজ্ঞাসা করেছি ঠিক ততটুকু বল, নয়তো তোর বন্দোবস্ত আমি এক্ষুনি করব। আচ্ছা, আমার বন্দোবস্ত। এই বলে যক্ষ হাসতে লাগলো। ঠিক এমন সময় বলরাম তার মন্ত্রপুত জল কিছুটা ছুঁড়ে ওই যক্ষের দিকে। যক্ষ তখন চিৎকার করে বলরামের কাছে মিনতি করে। তা না বলছি, এই জলের বর্ষণ তুই তা না, আমি সব বলছি। তাহলে যতটুকু জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক ততটুকু বল। বল তাহলে, তুই কেন রাখির শরীরে আছিস? আসলের দেহ আমার বেশ ভালো লেগেছে। এর থেকে ভালো সুন্দরী নারী আমি আগে কখনো দেখিনি। তাই তো তুই গ্রামে ঢোকার সাথে সাথেই ওই আমের দ্বারা তোর কার্যকীর্তি শুরু করলি, কি তাই তো? তা তুই তো দেখছি সবই জানিস, তাই এটাও তাহলে জানিস নিশ্চয় যে আমি একে আমার সাথে নিয়ে যাব। রাখির দেহ ছেড়ে তুই চলে যা, নইলে কিন্তু আমি তোকে বন্দি করে রাখবো। তাই বুঝি আমাকে বন্দি করা এতই সোজা? তারপর বলরাম আরো মন্ত্রপুত জল ছিটাতে থাকে ওই যক্ষের ওপর। এর মধ্যে বলরাম বলে, সবাই মিলে ধরো এবার রাখির শরীরকে। এইভাবে ধস্তাধস্তি চলতে থাকে। এরই মাঝে বলরাম তার পুটলি থেকে একখানা তাবিজ বের করে রাখির হাতে পরিয়ে দেয়। এরপর রাখি আবারও মূর্ছিত হয়ে পড়ে। সকলে মিলে ধরে তাকে শুইয়ে দেয় বিছানায়। বলরাম, এবার আর আমার বৌমার কোনো অসুবিধা নেই তো? না, এখন আর তেমন কোনো সমস্যা নেই। এখন নেই মানে? পরে কি আবার কোনো সমস্যা হতে পারে? মানে ওই যক্ষ কি আবার ফিরে আসতে পারে? আমি একটা মাদুলি ওর হাতে বেঁধে দিয়েছি, ওটা যতদিন ওর হাতে থাকবে ততদিন কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, ওকে জলে নামতে দিও না। মানে পুকুর ঘাটেও নামতে পারবে না? না, পুকুর, নদী, সমুদ্র কোথাও ওর নামা যাবে না। শ্যামল, তোমায় বলছি, এই কথাটা তুমি বিশেষ করে খেয়াল রাখবে। ওকে একটু চোখে চোখে রেখো। এরই মধ্যে রাখির জ্ঞান ফেরে। এই তো বৌমা চোখ চেয়েছে। বৌমা, তুমি ঠিক আছো তো? আমি তাহলে চলি পিসিমা, আবার পরে দেখা হবে। সময়ের সাথে সাথে রাখির শরীরও সেরে উঠল। শ্যামল আর রাখি দুজনে মিলে আনন্দে মেতে উঠল ঠিক আগের মতো। কনক তার নতুন বৌমাকে নিয়ে তাদের ছোট্ট সংসারে বেশ খুশি। সবকিছুই বেশ চলছে, কেবল রাখির জলে নামা বন্ধ হয়ে গেল।
রাখি ও কনক চরিত্রে অভিনয় করেছে রিমা কোলে। কন্যাযাত্রীগণে এক চরিত্রে লাবণী মণ্ডল। রতন ডাক্তার চরিত্রে আমার এক বন্ধু, নাম প্রকাশে অনিচ্ছুক। গল্প পাঠে অন্যান্য চরিত্রে আমি ঋত্বিক মণ্ডল। গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পের অগ্রিম পোস্টার ট্রেলার দেখার জন্য আমাদের কলমকণ্ঠ ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আজকের জন্য বিদায় নিলাম। আরে না না, চলে গেলেন নাকি? বলেছিলাম না একটা কথা বলার আছে। এটা আমরহস্য গল্পের প্রথম খণ্ড ছিল, তো যদি এই গল্পে 500 ভিউজ আসে তবে খুব শীঘ্রই আমরহস্যের দ্বিতীয় খণ্ড আসবে। তাই যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তবে এই কথাই রইল, দেখা হচ্ছে পরের গল্পে।